স্বাগত বড় 21 বিজনেসে দর্শক আলোত খেলকার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের সাবেক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক ও অর্থনীতি বিশ্লেষক সুলতান মাহমুদ। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। জনাব সুলতান মাহমুদ, আমরা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সম্প্রতি যে বিষয়টি অনেক বেশি আলোচনা হচ্ছে, বিশেষ করে গতকাল থেকে যে অর্থনৈতিক সেতুপত্র প্রণয়ন কমিটির রিপোর্টটি এসছে এবং সেখানে গত 15 বছরে যে অর্থনীতিকে কিভাবে লুট করা হয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হচ্ছে, নানা ধরনের রিপোর্টের খাতভিত্তিক বিশ্লেষণ এসেছে। প্রথমে সার্বিক যে রিপোর্টটি আপনি দেখলেন সেটির বিষয়ে আপনি একটু যদি মূল্যায়ন করেন। ধন্যবাদ। আমি আপনাকে সার্বিক রিপোর্ট বলতে গেলে যে দেখেন, এটি প্রায় 400 পৃষ্ঠার একটি রিপোর্ট। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরই যে কটা কমিটি গঠন করা হয়েছে, সংস্কার কমিটি বা সুপারিশ করবার জন্য বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সর্বপ্রথম আমার যতটুকু মনে হয়। এবং এই কমিটি আমার মনে হয় যে নির্ধারিত 3 মাস সময় দেওয়া হয়েছিল, সেই 3 মাসের মধ্যে এই রিপোর্টটি প্রণয়ন করেছে। গত 15 বছরের যে আপনি যেটি বলছিলেন যে লুটপাট করা হয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে, 15-16 বছরের, 15 বছর না, বিষয়টি 16 বছরের এই লুটপাট আপনি যেটি বলছেন যে চোরতন্ত্র একটি জায়গা, শব্দ দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলেছেন। তো এই চোরতন্ত্রের যে কর্মতৎপরতা বা অপতৎপরতা, সেটির হিসেব আসলে 3 মাসে বের করাটা খুবই দ্রুহ বলে আমার কাছে মনে হয়। এবং তারপরও যেটি করেছে, একটি চিত্র তুলে ওনারা এনেছেন সার্বিকভাবে। এটিকে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে ওনারা যে সুপারিশ মালা করেছেন, ওনারা যে খতিয়ান তুলে ধরেছেন, এটি একটি অ্যাট এ গ্ল্যান্স একটি চিত্র সেখানটাতে এসছে। কিন্তু এটিকে আপনি খাতোয়ারি যদি আপনি একটু ডেপথে যেতে চান বা ডেপথে যাওয়ার সুযোগ আছে এবং প্রয়োজনও আছে, সেই জায়গাটাতে যদি আপনি যান তাহলে সময় লাগবে। এবং সময় পরে দেখবেন যে আসলে যে অর্থনৈতিক ক্ষতির কথা বা লুটপাটের কথা বা পাচারের কথা বলা হয়েছে, এই বলা হয় যে আমি দেখলাম কোনো মিডিয়া বলছে অবৈধ পাচার তো অবৈধই, সেটি তো আর বৈধতার কোনো সুযোগ নেই। বৈধভাবে বললে তো আর পাচার হওয়ার কোনো কিছু নাই। পাচার হয়েছে যে টাকাগুলো পাচার করে দেয়া হয়েছে, সেই টাকাগুলো কোন কোন খাত থেকে গেছে, খাতোয়ারি বিশ্লেষণ দরকার। এবং কারা কারা করেছে, ওনারা এই তদন্ত কমিটি একটি মোটা দাগে বলেছে যে এটি ব্যবসায়ীরা সম্পৃক্ত ছিল, এটির সাথে উর্দি পড়ারা ছিল, রাজনীতিবিদ, তথাকথিত রাজনীতিবিদ আমি বলবো, আমলারা ছিলেন, সামরিক বেসামরিক আমলারা ছিলেন। কারা ছিলেন না? ভয়ঙ্কর তথ্য যে প্রতি বছর $16 বিলিয়ন বা প্রায় 2 লাখ টাকা করে, কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। আপনার এক্সপোর্ট আর্নিং কত? আমার যে জনশক্তি বিদেশে প্রবাসে খাটছে, তারা আমাকে কত রেমিটেন্স পাঠায়? আমার টোটাল আর্নিংটা কত? আমার টোটালি এডিপি কত? বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত ছিল? বাজেটের আকার লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এডিপিও সেইভাবে বড় করে প্রতি বছর লাখ লাখ কোটি টাকার এডিপি করা হয়েছে। এই যে বাজেটকে লাফিয়ে লাফিয়ে বাড়ানো এবং এই যে এডিপির আকার বাড়ানো, এটির মূল লক্ষ্যই ছিল হলো এটিকে সামনে রেখে এই চোরতন্ত্র বা এই যে লুটেরা অর্থনীতিকে একেবারে বলা চলে যে বাংলাদেশের অর্থনীতিটাকে, টোটাল বাংলাদেশটাকে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড যখন স্থবির হয়ে পড়ে, অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থের উৎস যেখান থেকে সমূলে উৎপাটন করে ফেলা হয়েছে, সেটি তো একটি তলবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে কোনো এক বিদেশির বক্তব্য আজকে প্রতিষ্ঠিত করবার যে অপচেষ্টা ছিল, সেটিকে আসলে তারা পুরোপুরি করার শেষ পর্যায়ে নিয়ে এসেছিল। এমন একটি পর্যায়ে ছাত্র জনতা, রাজনীতিবিদ, সাধারণ মানুষের যে বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে তারা পালিয়ে কি হয়েছে? তারা পালিয়ে গেছে, তারা তো বেঁচে গেছে। শুধু তারা পালিয়েই যায়নি, বাংলাদেশের অর্থনীতির মানে
ক্রিম যেটিকে বলা হয় সেটিকে তারা এখান থেকে সরিয়ে নিয়ে চলে গিয়েছেন। চলে গেছে কোথায়? আপনি আজকে আমরা বলি যে এই অর্থ পাচার কোথায় হয়েছে, আমরা বলি যে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে করেছেন, সাইফুজ্জামান চৌধুরী আমেরিকাতে করেছেন, কানাডাতে করেছেন, দুবাইয়ে করেছেন, শুধু কি সাইফুজ্জামান চৌধুরী? আমার এই যেগুলো প্রচার হচ্ছে এর বাইরে সবচেয়ে বড় পাচার হয়েছে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে। সে কথাটি তো কেউ তুলে আনেন না, তুলে আনার বিশেষ করে জ্বালানি নিয়ে যে একটা হরিলুট হয়েছে। জ্বালানি না, আপনি ব্যাংকিং খাতের অর্থ কোথায় পাচার হয়েছে? ব্যাংক খাত থেকে পুঁজিবাজার কারা নিয়ে গেছে? বাংলাদেশ থেকে, বাংলাদেশের এই যে তৈরি পোশাক শিল্প, এখান থেকে লাখ লাখ জনগোষ্ঠী ইন্ডিয়ার যারা ভারতের, তারা এসে এখানে কাজ করে, এখানে গোপনে কাজ করে, কোনো অনুমোদন ছাড়া, এখান থেকে আমাদের কোনো ট্যাক্স পে না করে, রাষ্ট্রীয় কোষাগারে কোনো ট্যাক্স না দিয়ে তারা সব টাকা পাচার করেছে। আমরা প্রবাসীরা যতটুকু এনেছি, এই যে প্রবাসীরা যা এনেছে তার কয়েক গুণ ঢের বেশি তারা নিয়ে গেছেন। তো এই জায়গাগুলোতে আমি বলবো যে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা যেটিকে এনেছে একেবারে মূল কথাগুলো তুলে এনেছে। এখন আমরাও কিন্তু আমাদের সাথে, আমরা যারা অর্থনৈতিক সাংবাদিকতা করি, শ্বেতপত্র প্রণয়ন কমিটি কিন্তু আমাদের সাথেও কথা বলেছে। আমরাও বিভিন্ন পয়েন্ট তাদেরকে বলবার চেষ্টা করেছি। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে নয়, আমরা পেশাদার সাংবাদিক হিসেবে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে কোথায় কোথায় ক্ষত তৈরি হয়েছে সেটিকে কেন আমরা বলেছি? আমরা বলেছি যাতে ক্ষত সেরে বাংলাদেশকে আবার ঘুরে দাঁড় করানো যায়, জাগিয়ে তোলা যায়। সেই জন্য আমরা এই শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে আমরাও আমাদের বক্তব্য তাদের কাছে তুলে ধরেছি, তারা আমাদেরকে ডেকেছে, আমরা কথা বলেছি। আপনার এই কথাগুলো আবার শুনবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতেই হচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত। 21 বিজনেসের দর্শক, বিরতির আগে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম সিনিয়র সাংবাদিক অর্থনীতি বিশ্লেষক সুলতান মাহমুদের সঙ্গে। তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায় জনাব সুলতান মাহমুদ। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্ট, 400 পৃষ্ঠার রিপোর্ট, 30টি অধ্যায় রয়েছে, স্বল্প সময় আসলে তুলে আনা সম্ভব নয়। তারপর একটু বলবো যে এই যে অর্থনীতির সাথে সাথে ব্যাংকিং খাত, পুঁজিবাজার, সার্বিক পুরো অর্থনীতিকে আসলে চ্যালেঞ্জের মুখে এখন পড়তে হয়েছে, এবং এখান থেকে উত্তরণের জায়গাগুলো আমাদেরকে নানা পরিকল্পনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে যে ধরনের লুটপাট হয়েছে সেটি যেন আর ভবিষ্যতে না হয়। বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, প্রয়োজন ছিল না, জবাবদিহিতা ছিল না, এই জায়গাগুলো আসলে আমরা ভবিষ্যতে কি প্রত্যাশা করব? ধন্যবাদ। আপনি বড় প্রকল্পের কথা বলেছেন। দেখেন, গত 15 বছরের সরকারের মূল যে কাজগুলো ছিল, আমি যেটি বলেছি যে লাফিয়ে লাফিয়ে বাজেটের আকার বেড়েছে, এডিপি বেড়েছে, সেটির মূল কারণ ছিল যে দেখেন, মানুষকে লোক দেখানো যে আমরা খুব ভালো অর্থনীতির দেশ, সব তথ্য উপাত্তকে আর্টিফিশিয়ালি উপস্থাপন করা হতো জাতির সামনে অ্যাজ ওয়েল এজ বিশ্বের সামনেও একই, মানে যেটিকে বলা চলে যে আমরা যদি বলি মিথ্যা তথ্য, অপতথ্য, সেই তথ্য দিয়ে মানুষকে একটি সবসময় একটা গ্লেজি পিকচারের মধ্যে রাখার চেষ্টা করা, অপচেষ্টা করা হতো। তো সেটি আপনার প্রকল্প অর্থায়নের ক্ষেত্রে যদি বলেন, এই যে বড় বড় প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, এই বড় বড় প্রজেক্ট মানে হলো বড় বড় চুরি, বড় বড় প্রজেক্ট মানে বড় বড় ডাকাতি। হ্যাঁ, আগে পুকুর চুরির কথা বলা হতো, এবার তো সাগর চুরি, মহাসাগর চুরির মতো ঘটনা ঘটেছে। আপনি যদি এক পদ্মা সেতুর কথাই বলেন, পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকাকে সংযুক্ত করেছে, অর্থনৈতিক উন্নয়ন হবে, সমৃদ্ধি হবে, সেটিকে কিন্তু দেশবাসী স্বাগত জানিয়েছে। কিন্তু আপনি স্বাগত জানিয়েছে, এর মধ্য দিয়ে কি করেছেন? 12,000 কোটি টাকার প্রজেক্টকে আপনি 35,000 কোটি টাকায় নিয়ে গেছেন, এবং সেটিও রেল প্রকল্প ছাড়া। তো এই টাকা কোথায় গেছে? বিশ্বব্যাংক যখন প্রথমে আপনাদেরকে আপত্তি করেছিল, বিশ্বব্যাংকের ওই আপত্তিতে আপনারা ডক্টর ইউনূস সহ অনেককে, বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে অনেকভাবে তাদেরকে দায়ী করবার চেষ্টা করেছেন, নানানভাবে নানান তুচ্ছ তাচ্ছিল্যের কথা অভিযোগের দৃষ্টিতে তাদেরকে বলেছেন। মূলত তো আপনারা শুকরিয়া আদায় করেছিলেন, আত্মতৃপ্তির ঢেকুর গিলেছিলেন যে যা বেটা বেঁচে গেছি। কারণ বিশ্বব্যাংক থাকলে তো তাহলে এই চুরিগুলো আপনারা করতে পারতেন না, কারণ তারা তাদের নীতি কাঠামোর মধ্যে কোথায় কোন তদারকি, তারা তদারকি তাদের শক্ত ছাড় দিতেন না। তারা চলে গেছে বলে তো আপনারা বেঁচে গিয়েছিলেন, আর না এই কোনো অবস্থাতে 35,000 কোটি হতে পারতো না। আপনি প্রকল্প অর্থায়নের কথা, একটি হলো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবার জন্য, আরেকটি হলো রাজনৈতিক নেতা, আমলা, এই সামরিক বেসামরিক প্রশাসন, পুলিশ এবং বিডিআর, আপনি
রাষ্ট্রের যতগুলো কাঠামো, সবগুলো কাঠামোকে লোভাতুর অর্থনীতি দিয়ে তাদেরকে ডুবিয়ে এই সব কাঠামোগুলোকে ভেঙে ফেলেছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন। এখন এই রাষ্ট্র কাঠামোটা একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে গেছেন। শুধু কি কাঠামোগত, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক অঙ্গনে সব মহলে আজকে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় রেখে আপনারা এই পতিত শক্তি এখন বাইরে থেকে বাংলাদেশকে একটি অস্থির দেশে পরিণত করবো, অস্থিতিশীল করবার জন্য প্রতি মুহূর্তে। এবং এই যে 15 বছরে যারা ওই সরকার থেকে, বিগত সরকার থেকে নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছে, অন্যায়ভাবে যে সমস্ত কর্মকাণ্ড করেছে, তারা কিন্তু এখনো এই সরকারের বিভিন্ন জায়গায় জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। এবং তারা শুধু সমালোচনা, তারা আপনি দেখে থাকবেন যে এখনো সচিবালয়ের ভিতরে আমলাতন্ত্রের লোকজন গোপন বৈঠক করে, এখনও পুলিশ, আনসার এবং পতিত যে রাজনৈতিক দল তাদের লোকজন বিভিন্ন জায়গায় বৈঠক করে এবং হুঙ্কার দিচ্ছে দেশের ভেতরে থেকে এবং দেশের বাইরে থেকে। আপনি পুঁজিবাজারের কথা বলেন, আপনি ব্যাংকের কথা বলেন, ব্যাংকগুলোকে তো খোবলা বানিয়ে ফেলেছেন, একটি একেবারে নিঃস্ব। আজকে গতকালকে একজন বলছে মালিকানা পরিবর্তন, যে লোক প্রত্যেক দিন আপনাকে কোটি টাকা আপনার একটি ব্রাঞ্চের ট্রানজ্যাকশন করে, আপনি তাকে 5,000 টাকা দিচ্ছেন, তাও কখন? সরকার যখন আপনাকে টাকা ছাপিয়ে আপনাকে ওই ব্যাংকগুলো অর্থায়ন করেছে, তখন আপনি কোটি টাকার ট্রানজ্যাকশনকারীকে আপনি 5,000 টাকার চেক দিচ্ছেন। ব্যাংকিং খাতকে কোথায় নিয়ে গেছেন? আপনি পুঁজিবাজারের কথা বলেন, এই 15 বছরে অন্তত 300 কোম্পানিকে পুঁজিবাজার তালিকাভুক্ত করা হয়েছে। এই 300 কোম্পানির মধ্যে এর 90% হয়েছে যেগুলো তালিকাভুক্ত হবার যোগ্য নয়। আপনি সুকুকের কথা বলেন, কোন ক্ষমতা বলে বাংলাদেশের স্পেশাল আইন দ্বারা তাকে সুরক্ষা দেওয়া হয়েছে। এবং এই যে টাকাগুলো বাংলাদেশ ব্যাংক থেকে, আপনি নিশ্চয়ই খেয়াল থাকবে আপনার জিএমজি এয়ারলাইন্সের প্লেসমেন্ট ছেড়ে মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে যারা সেই প্লেসমেন্ট নিয়েছিল। আপনি তার সাথে কি শুধুমাত্র সেই তথাকথিত দরবেশ একাই জড়িত ছিলেন? যারা এগুলোর ইস্যু ম্যানেজার ছিল তারা কোথায়? তাদের নীতি নির্ধারকরা কোথায়? যারা এটিকে মার্কেটে আনবার জন্য লিস্টেড করেছেন, এই যে তাদের কতটুকু দায় ছিল? এই যে স্টক এক্সচেঞ্জগুলো, তারপরে যারা ফিনান্সিয়াল, যারা অডিটর ছিলেন, অডিট কোম্পানিগুলো ছিলেন, তারা কি করেছেন? তারা তো তাদের দায়িত্বের জায়গায় নিয়ন্ত্রক সংস্থা, খোদ নিয়ন্ত্রক সংস্থা অনেক জায়গায় সংস্থাই তো ভূত চেপে বসে সুযোগ দিয়েছেন তাদেরকে। এখানে খায়রুল কমিশন বলেন আর শিবলি কমিশন বলেন, আপনি তাদেরকে তো পুতুলের মতো বসিয়ে রেখে আপনারা আপনাদের ফায়দা লুটে নিয়েছে ওই তথাকথিত রাজনৈতিক দল এবং তার সুবিধাভোগীরা। দেশের সাধারণ মানুষকে চুষে খেয়েছে। এখানটাতে যারা বিনিয়োগ করেছে, আপনি দেখেন দেশি বিনিয়োগ নাই, সংখ্যায় আপনার কোম্পানি বাড়ছে, উল্টো পথে আপনার পুঁজি কিন্তু চলে যাচ্ছে। আপনি যেখানটাতে এত বড় একটি পুঁজিবাজার, যেখানটাতে বারবার বলা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক শক্তিকে, বাংলাদেশের বিনিয়োগকে বড় শক্তিশালী করবার জন্য পুঁজিবাজার গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেই পুঁজিবাজারকে কিন্তু আপনারা মৃত প্রায় পুঁজিবাজারে এখন একটি কাঠামো, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছে এবং আইনের পর আইন করে সাধারণ বিনিয়োগকারীদেরকে পথে বসিয়েছেন, আত্মহত্যা করেছে। হ্যাঁ, সো আপনার এই যে আপনি যেটি বলছিলেন যে দেখেন এই পুঁজিবাজারকে ভাইব্রেন্ট করবার আরেকটি ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টের, সেটি হলো আইসিবি। এই আইসিবির যিনি বর্তমান চেয়ারম্যান, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আবু আহমেদ স্যার, উনি বললেন যে ব্যাংকগুলো, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং বেসরকারি ব্যাংক থেকে যে পরিমাণ লোন নেওয়া হয়েছে আইসিবি, সেই লোনের ঋণ পরিশোধেই প্রতি বছর 900 কোটি টাকা পেমেন্ট করতে হবে। তাহলে যে টাকা সরকার দিচ্ছেন ওনাকে, এবং টাকাটা এই সরকারের আন্তরিকতা কোথায় দেখেন, একটি সভরেন্টি লোন ইস্যু করেছে গভর্নমেন্ট যাতে বাজারটিকে ভাইব্রেন্ট করা যায়। হ্যাঁ, তো সরকারের উদ্যোগ আছে, প্রচেষ্টা আছে, কিন্তু এখনো কিন্তু এই পরাজিত পতিত শক্তি, অপশক্তি এখনো কিন্তু এই বর্তমান সরকারকে নানানভাবে কিভাবে খাটো করা যায়, কিভাবে বিঘ্নিত করা যায় প্রচেষ্টাকে, সেই চেষ্টাটা হচ্ছে সরকারের উচিত। এই যারা নেপথ্যে কলকাঠি নাড়ছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং বাজার এবং অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্ম পলিসি গ্রহণ করা। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। অবশ্যই আমরা চাই বাংলাদেশ আবারও নতুন প্রত্যয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াবে, সকলের সমন্বিত উদ্যোগে, সেই প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম সিনিয়র সাংবাদিক অর্থনৈতিক বিশ্লেষক সুলতান মাহমুদের সঙ্গে। এবারে নিচ্ছে আরও একটা বিরতি, দুপুর 2:30 আবার ফিরবে 21 বিজনেসে। আমাদের সাথে থাকুন।